শুভ সন্ধ্যা। শুরু করছি আমাদের চিরায়ত অনুষ্ঠান ইউইএম বা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের, যেটা আইএম গ্রুপের অর্থাৎ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অধীনস্থ। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আজকে সাবজেক্টে যেটা ধরবো আমরা, যে বণিক সভায় বা বিভিন্ন যে বাণিজ্য সভা রয়েছে, যেটা প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সফর করেন, আপনারা জানেন যে সেটা বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য। কখনো চায়নাতে তিনি যাচ্ছেন, কখনো ব্রিটেনে যাচ্ছেন। ব্রিটেনের সঙ্গে তো এখন খুব সুসম্পর্কের একটা দিক তৈরি হচ্ছে। কিংবা আমরা যদি যুদ্ধ বিমানও কিনি, তাহলে ফ্রান্সের সঙ্গে কথা বলতে, এই যে নানান রকম রিলেশনশিপ, সেটা একটা ইনস্টিটিউশনাল কি বলা যায়, কর্পোরেট প্লেস, এই সমস্ত কিছু মিলিয়ে মিশে দায়িত্ব কিন্তু ইনস্টিটিউটের যদি থাকে, তাহলে সেটা কিভাবে থাকে, আমরা প্রথমেই প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জির এক ঝলক আমরা দেখে নিতে চাই, যে বিভিন্ন বণিক সভায় তিনি কি বক্তব্য রেখেছেন, একটু দেখুন। Is a little bit of discussion going on that whether marks should be the criteria to judge a student. My question to the august gathering over here should be first that when you are in an industry, how do you judge your employee? You judge your employee and how do you rate them? You rate them by the amount, by the pay. If he does good, you put him in a better position and you pay them. As a result, the employees work better. In academia, what such thing do we have? We don't have that. Like, we cannot say that we are going to pay our students better if he works good. So we don't have any other way apart from marks. Now here comes, is marks the only way? You understand? 20% of the students will automatically work, learn and do good even if there is no marks associated with what we are teaching. I repeat, even if we don't give any marks, the exam system is we get rid of. 20% of the students will still do exceptionally well and will remain equally motivated. But the rest of the students, they fight for doing something. The motivation comes from the marks because we don't have anything else to pay. Please understand, that's the only thing we can pay to them. We can pay them something else also, like better industry opportunities, better industry internships, but that they come to know later, after 2 years or 3 years. So marks become a very, very important criteria. ফিরলাম, এবার আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। তাকে তো ইতিমধ্যেই আপনারা দেখেছেন, প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর, ইউইএম জয়পুর। এবং আমার সঙ্গে রয়েছেন আমার বিশেষ বন্ধু মিস্টার রাজা সরকার। তিনি হচ্ছেন গিয়ে ডেপুটি ডাইরেক্টর এবং কর্পোরেট রিলেশনশিপের মধ্যে তিনি রয়েছেন। অর্থাৎ কিভাবে তারা ভর্তি হবে বা কিভাবে তারা তৈরি হবে ইত্যাদির একটা মস্ত বড় দায়িত্ব। স্যার, প্রথমে যেটা আপনাকে বলবো, যে সম্প্রতি কেন বেশ কিছুদিন হয়ে গেল বিভিন্ন সভা সমিতিতেও আপনি যান এবং সেখানে আমন্ত্রিত থাকেন। দিল্লিতে একটি বণিক সভার অনুষ্ঠানে আপনি বক্তব্য রাখলেন। আমার খুব ভালো লাগে এটা ভাবতে, যে আজকে প্রাউড ফিল করি আমি এবং আমার সংস্থার সবাই, যে আমরা আপনার সঙ্গে রয়েছি বা আপনার ইনস্টিটিউটের সঙ্গে রয়েছি। এই রিলেশন যেটা তৈরি হচ্ছে বা রিলেশনশিপটা যেটা গড়ে উঠছে, সেটা প্রয়োজন কতটা এবং কিভাবে এটার দিকে আপনি এগোচ্ছেন বা কিভাবে এটা মানে আপনারা কোঅর্ডিনেট করছেন? কোন রিলেশনটার কথা বলছেন? এই যে বিভিন্ন বণিক সভায় যাচ্ছেন, আচ্ছা, এরা তো সমস্ত এক একটা হাউস, এক একটা ইন্ডাস্ট্রি, মানে কর্পোরেট রিলেশনসের কথা বলছেন। ইন্ডাস্ট্রির সাথে আমাদের রিলেশন, দেখুন, ইন্ডাস্ট্রির সাথে রিলেশন না থাকলে কোনো অর্গানাইজেশন বা কোনো এডুকেশনাল অর্গানাইজেশন ভালো দিকে যেতে পারবে না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ধরুন, ফর এক্সাম্পল, আমি যে স্টুডেন্টদের পড়াচ্ছি, আমি বলতে পারি যে আমার লক্ষ্য হচ্ছে যে আমার স্টুডেন্টরা ভবিষ্যতে গিয়ে হায়ার স্টাডিজে যাবে। এটা একটা লক্ষ্য হতে পারে। আরেকটা লক্ষ্য হতে পারে যে সে সরকারি চাকরির দিকে যাবে। আরেকটা লক্ষ্য হতে পারে সে নিজে তার একটা অর্গানাইজেশন খুলবে, তার নিজের কোম্পানি খুলবে। আপনি যদি এই সব দিকগুলো মানে ধরেও রাখেন, তাহলেও দেখা যাবে কিন্তু সমস্ত মানে এডুকেশন অর্গানাইজেশন ইনক্লুডিং দ্য আইআইটিস, যে তার মধ্যে কিন্তু 80 to 90% ছেলে চাকরি করবে। হ্যাঁ, আমরা হয়তো বলতে পারি যে না, চাকরি, ডোন্ট বি আ জব সিকার, বি আ জব গিভার হও, জব সিকার হও না।
কিন্তু দেখুন জব গিভার তো সমান হবে না জব সিকারের সাথে। সেটা যতই আমরা চেষ্টা করি না কেন, আমরা জানি যে 80% ছেলে কিন্তু চাকরিজীবী হবে, এবং সেটা আমাদের বলে সব জায়গায়, মানে আইআইটিতেও তাই হবে। ফলে যে কর্পোরেট হাউসেস রয়েছে তাদের সাথে যদি আমরা সম্পর্ক বজায় না রাখি, আমরা যদি জানতে না পারি যে তারা কি ভাবছে বা তাদের রিকোয়ারমেন্টটা কি, তাহলে কি হয়ে যাবে, ইট ইজ ওয়ার্কিং ইন আইসোলেশন। মানে তারা তাদের মতো চলছে, আমরা আমাদের মতো চলছি, দুই বিপরীত পক্ষে চলছে। এবার ধরুন যারা স্টুডেন্টস, তাদের আমরা শেখাচ্ছি বেসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বেসিক কম্পিউটার সায়েন্স শেখাচ্ছি, এদিকে কর্পোরেট হাউসেসদের তা চাই না। কর্পোরেট হাউসেস চাই, আজকের দিনে যেটা চাই সেটা হচ্ছে এজেন্টিক এআই চাই, যেখানে এআইরা হিউম্যানদের এজেন্ট হিসেবে কাজ করে। এজেন্টিক এআই কেন করি? ধরুন ফর এক্সাম্পল, আমি একটা বুদ্ধি খাটিয়ে কোনো একটা জিনিস ভাবলাম যে এই জিনিসটা আমি তৈরি করব। হিউম্যানের কাজ আজকের দিনে হচ্ছে যে চিন্তা করা, ভাবা যে কি হলে দেয়ার উইল বি আ ডেভেলপমেন্ট, কি বানানো যেতে পারে। কিন্তু সেটাকে বানিয়ে সময় নষ্ট কিন্তু হিউম্যানকে করতে হবে না, মানুষকে করতে হবে না, সেটা এআই করে দেবে। আমার এজেন্ট আছে, আই হ্যাভ গট অ্যান এআই এজেন্ট, এজেন্টিক এআই বলে। আমি তাকে বলে দেবো, সে আমার ওইটুকু বানিয়ে দেবে। এবার সেটুকু দেখে আমার মনে হলো যে না, এটাকে একটু এইভাবে চেঞ্জ করলে ভালো হয়, তখন আমি আবার তাকে বলে দেবো, সে আবার আমায় বানিয়ে দেবে। দ্য থিং ইজ দ্যাট, যে আজকের দিনে হয়তো স্টুডেন্টদের আমার শেখানো দরকার এজেন্টিক এআই। তার কারণ হচ্ছে যে কর্পোরেটসরা চাইছে যে আমি একজন স্টুডেন্টকে নেব, সে আমার 10টা কাজও করে দিতে পারে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ এজেন্টিক এআই। কিন্তু যদি আমি এমন একজন স্টুডেন্টকে তাকে দিই যে এজেন্টিক এআই জানে না, তাহলে সে একজনের কাজই করবে, 10 জনের কাজ তো সে করতে পারবে না, কারণ সে তো নিজে সব পুরো জিনিসটা নিজে করবে, তার তো কোনো এআই এজেন্টস নেই টু হেল্প হিম আউট। বাট বুঝতে পারছি, তার মানে আমাকে শেখাতে হবে হচ্ছে স্টুডেন্টদের আজকের দিনে এজেন্টিক এআই। কেন না, কর্পোরেট হাউস সেটা চাইছে। তা আমি যদি সম্পর্ক না রাখি তাদের সাথে, আমি জানবো কি করে স্টুডেন্টদেরকে কি শেখাতে হবে, কোনটা কর্পোরেটসদের দরকার, তাহলে আমি আমার মতো শেখাতে থাকবো। এবার দেখুন, দুদিক বজায় রেখে চলতে হবে। কর্পোরেট হাউসেস এন নাম্বারস আছে, প্রত্যেকের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট হতেই পারে। আমি সব কিছু তো শেখাতে স্টুডেন্টদের পারবো না, কারণ আমার কাছে সময় তো সেই 4 বছর, আমিও 4 বছর ধরে পড়াশোনা করেছি। আমি যা যা জিনিস শিখেছি সেই সব জিনিসটাকে পড়তে হবে স্টুডেন্টদের, এটা বুঝতে হবে স্টুডেন্টদের, তো সেই সবই শিখতে হবে, কোনো বেসিক জিনিস সে ছাড়তে পারে না। আবার আমি যদি তার সাথে তাকে বলি আজকের দিনে আরও 100টা নতুন টেকনোলজি এসছে, সবগুলো তুমি শেখো, কারণ এই কোম্পানির দরকার, ওই কোম্পানির দরকার, এই কোম্পানির, 100টা টেকনোলজি হয়তো শিখতে পারবে না। আমাকে বেসিক জিনিস শেখানোর তাকে 90% টাইম দিতে হবে, কিন্তু 10% টাইম আবার তাকে কিন্তু দিতে হবে আমায়, যেখানে সে মানে নতুন যেসব টেকনোলজি এসছে সেই টেকনোলজিগুলো সে যাতে শিখতে পারে, সেই টেকনোলজিগুলো সে যাতে শেখার তার জন্য সময় থাকে। এবার এইটা বজায় রাখার দায়িত্বটা আমাকে অ্যাজ আ টিচার বিচার করে নিতে হবে যে আমি কতটা কোন কোম্পানির কতটা রিকোয়ারমেন্ট আমি পূরণ করব। কিন্তু সেই বিচার বুদ্ধিটা রাখার জন্য তো আমাকে সমস্ত কোম্পানির সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, আমাকে তো শুনতে হবে যে কোন কোম্পানির কি রিকোয়ারমেন্ট, তবে তো আমি একটা জায়গায় ম্যাপ করতে পারবো যে হ্যাঁ, এই 10টা রিকোয়ারমেন্টের মধ্যে এই রিকোয়ারমেন্টটা ইজ এ জেনারেল রিকোয়ারমেন্ট ফর অল কোম্পানিজ, এটা আমি পড়াবো স্পেসিফিক্যালি। বাকি রিকোয়ারমেন্টগুলো ছোট ছোট রিকোয়ারমেন্ট ফর ডিফারেন্ট কোম্পানিজ, যেগুলো স্টুডেন্টরা হয়তো নিজেদের মতো ভবিষ্যতে শিখে নিতে পারবে, বুঝতে পারলেন? এই জন্য বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যোগাযোগ। এখানে একটা ব্যাপার আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি, যে ধরুন দুভাবে হয় এটা। ধরুন আমি যেখানে আপনি গেছেন সেগুলো হচ্ছে কি একদম মানে ভারতের কর্পোরেট ওয়ার্ল্ডের সেরা, মানে আইস অন দ্য রক বলা যেতে পারে। তো সেই কনসার্নগুলো কিভাবে, এদের মিটিংগুলো কিভাবে হয়? মানে প্রথমেই আপনি ভাষণ দিয়ে দিলেন, নাকি সবাই বক্তব্য রাখলো, আপনি তার একটা মানে আপনার তরফ থেকে যে ইয়েস আই এম রেডি টু সার্ভ, তো এরকম ধরনের, নাকি আপনি আপনার বক্তব্য রাখলেন, সেটা শুনতেই এরা এলো যে একটা ইনস্টিটিউট আছে যাদের মধ্যে এই কোয়ালিটি আছে, সেটা জেনে আমরা তৃপ্ত হলাম, আমাদের ভাবনাটা আমরা এরপরে ভাবতে শুরু করব? দুটোই হতে পারে, দুটোই হবে। কিভাবে? দেখুন, ফর এক্সাম্পল, বিভিন্ন রকমের ডিসকাশন হয়, ফর এক্সাম্পল, আমরা যখন জেনারেলি এসব ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট ইন্টারাকশন সেলে বসি, তখন ইন্ডাস্ট্রির থেকে রিপ্রেজেন্টেশন থাকে, একাডেমিক রিপ্রেজেন্টেশন থাকে। ইন্ডাস্ট্রি তাদের রিকোয়ারমেন্ট বলে, আমরা কি অনুযায়ী চলছি সেটা বলি। অনেক ক্ষেত্রেই ইন্ডাস্ট্রি বলে যে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো আছে,
আমরা তখন বলি এই রিকোয়ারমেন্টগুলো আমরা এইভাবে পূরণ করেছি। উল্টোটাও হয়, আমরা অনেক সময় বলি যে আমরা স্টুডেন্টদের এই জিনিসগুলো পড়াচ্ছি, তখন ইন্ডাস্ট্রি বলে তুমি এটাকে পড়াচ্ছ, এটাকে এইভাবে মডিফাই করো সো দ্যাট ইট সুটস আওয়ার নিডস। আচ্ছা, দুরকমই হয়। দেখুন, সেটাই তো একটা ইন্টারাকশনের মানে। আমরা কোনো ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট ইন্টারাকশনে কিন্তু এরকম নয় যে আমি 100% রেজাল্ট পেয়ে গেলাম, কোনোটাতেই তা হয় না। সবসময় আমি যে রেজাল্ট পাবো সেটা 20% থেকে শুরু করে 80% অবধি হতে পারে, বাট দের ইজ অলওয়েজ চান্স ফর ডুইং বেটার অ্যান্ড ইম্প্রুভিং অ্যান্ড ডুইং হোয়াট ইজ নেসেসারি। সেটা আমি জানতে পারি কর্পোরেটসদের থেকে, এরকম মিটিংয়ে গেলে যখন আমরা ইন্টারাকশন করি আমি জানতে পারি যে হ্যাঁ এইভাবে আমাকে চেঞ্জ করতে হবে। আবার অনেক সময় আমার থেকে তারা জানতে পারে যে হ্যাঁ আমরা এই স্কিলগুলো অলরেডি রেডি করে ফেলেছি, ইউ ক্যান টেক আওয়ার স্টুডেন্টস ইন দ্যাট ডোমেন, তুমি এই ডোমেনে নিয়ে তাকে কাজ দিতে পারো। না, একটা সরকারের ভূমিকা থাকে অনেক সময়। আমি আপনাকে বলি যে যেহেতু এখনো পর্যন্ত ভারতবর্ষ প্রাইভেটাইজ হয়নি পুরোপুরি, তো সরকারের একটা ভূমিকা থাকেই এখানে। যেটা আপনি বিদেশে গেছেন, এই যে বারবার করে অস্ট্রেলিয়া যাচ্ছেন, বা আপনি তো বছরের মধ্যে অন্তত 3-4 মাস বাইরে থাকছেন, ওদের ওখানে সরকার এই ব্যাপারগুলোতে আর নাক গলাচ্ছে না। তাদের একটা বাজেট হয়ে গেল, ঠিক আছে চলো ভাই তোমরা বুঝে নাও তোমাদের মতো। এই যে দুটোর মধ্যে ডিফারেন্স যেটা, সেখানে আপনার একটা পদ্ধতি দিয়ে আপনাকে করতে হচ্ছে যে সরকার বলছে যে আমরা এগুলোকে এফোর্ড করতে পারবো, মানে আমি নিতে পারবো, আমার দেশের জন্য এটা যথেষ্ট কার্যকারী হবে। যেমন এআই এর ব্যাপারে আমি খুব স্তম্ভিত হয়ে দেখলাম যখন আমরা অনুষ্ঠানটা করছি, আমরা দেখলাম যে এআই এর ব্যাপারে আমরা কলকাতা বা পশ্চিমবঙ্গতে নিশ্চয়ই এগোচ্ছি, হয়তো গুজরাটও এগোচ্ছে, হয়তো আদার সাইডও এগোচ্ছে, কর্ণাটকও এগোচ্ছে, যেগুলো নাম করা জায়গা, মানে পুনে বলুন, কর্ণাটক বলুন, আমরা খুব গাল ফলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, এক ঝলক চোখের সামনে এলো, যাকে নিয়ে আমরা ভাবি না, হয়তো মস্করা করি, তার নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। হি ডিমান্ড যে দ্য ডে উইল কাম যখন উত্তরপ্রদেশ এআইতে বেস্ট পসিবল ব্যাপারটা দেখাবে। আমার ঠিক মাথাটা হয়ে গেল। তো এটা মানে গভর্নমেন্টের ইন্টারফেয়ারেন্সের ব্যাপারটা থাকে নাকি প্রাইভেটাইজ, এবং যোগীর এই ডিমান্ডের ব্যাপারটা কি হতে পারে? যদিও যোগীর কৈফিয়ত দেওয়া আপনার কাছে না, আমি বলছি যে হি হ্যাজ অলরেডি ডিমান্ডেড। দেখুন, মানে উত্তরপ্রদেশ যখন আপনি বলছেন তখন কিন্তু আপনি ভুলে গেলে চলবে না, ইট ইনক্লুডস এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের একটা বড় অংশ কিন্তু উত্তরপ্রদেশ। আজকে উত্তরপ্রদেশ নয়ডা বাদ দিয়ে তো নয়, নয়ডাটা তো আছে, নয়ডা বাদ দিয়ে তো উত্তরপ্রদেশ নয়। ফলে আপনি যখন উত্তরপ্রদেশের কথা বলছেন তখন উত্তরপ্রদেশে কিন্তু মাইক্রোসফট, গুগল সব রয়েছে, এটা ভুলে গেলে চলবে না। আপনি বেঙ্গলে আমরা বসে আছি, বেঙ্গলে বসে আমরা কিন্তু মাইক্রোসফট, গুগলকে পাচ্ছি না, উত্তরপ্রদেশ কিন্তু পাচ্ছে। চ্যাট জিপিটি তৈরি করেছে মাইক্রোসফট, চ্যাট জিপিটি ইজ আ মাইক্রোসফট প্রোডাক্ট। আজকে এই যে আমরা জেমিনাই বলি বা চ্যাট জিপিটি বলি, চ্যাট জিপিটি মাইক্রোসফটের প্রোডাক্ট, জেমিনাই হচ্ছে গুগলের প্রোডাক্ট। তার মানে আমরা যে দুটো এআই সফটওয়্যার সব থেকে বেশি ইউজ করি, সেই দুটো সফটওয়্যারই এমন কোম্পানির তৈরি যে কোম্পানিগুলো কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে, বেঙ্গলে কিন্তু নেই। এই জায়গাটা আমরা অনেক সময় ভুলে যাই। উত্তরপ্রদেশ বলতে আমরা আসলে লখনউ ভাবি, যেহেতু সেটা তার ক্যাপিটাল, কিন্তু এনসিআর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, এবং আপনি যদি আজকে নয়ডায় কিছু করতে যান এনসিআর ওই জায়গায়, তাহলে কিন্তু আপনাকে পারমিশনটা লখনউ থেকে গিয়ে নিয়ে আসতে হবে, উত্তরপ্রদেশে গিয়ে নিয়ে আসতে, উত্তরপ্রদেশের লখনউতে গিয়ে নিয়ে আসতে হবে। এই জায়গাটা ভুললে চলবে না। আর দুই হচ্ছে, দেখুন, গভর্নমেন্টের তরফ থেকে দেয়ার ইজ আ নেসেসিটি, আমি বলবো এখনো পর্যন্ত দেয়ার ইজ আ নেসেসিটি টু ইন্টারফেয়ার স্টিল। তার কারণ হচ্ছে যে, আবার আমি একই কথা বলবো, যে কথাটা আমি জানি না আপনি হয়তো মানে কতটা মাথায় রাখছেন, যে অন্যান্য দেশে না ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট একটু উল্টো রকম। দেয়ার ইজ ডার্থ অফ ম্যান পাওয়ার, ইউ হ্যাভ টু সামহাউ গেট দ্য ম্যান পাওয়ার। আচ্ছা, এইটা হলে সরকারের ভূমিকাটা অনেক কমে যায়, কারণ দেয়ার ইজ নো পসিবিলিটি, ওয়াজ ভেরি লেস পসিবিলিটি অফ আনএমপ্লয়মেন্ট। সেখানে সরকারের হাত অনেক কমে যায়। ভারতবর্ষে উল্টো, ভারতবর্ষে আমাদের ম্যান পাওয়ার প্রচুর রয়েছে, এবং সেই সংখ্যা অনুযায়ী কাজ ম্যাচ করানো ভারতবর্ষ কেন কোনো দেশের পক্ষে সম্ভব কিনা আমি জানি না। কিন্তু আপনি আজকে অস্ট্রেলিয়ার কথা বললেন, অস্ট্রেলিয়ায় ধরুন যদি 10টা লোক থাকে, 10টা চাকরি আছে। ভারতবর্ষে বা 12টা চাকরি আছে। ভারতবর্ষে ভারতবর্ষে যে 12টা চাকরি, তার জায়গায় হয়তো 50টা চাকরি আছে, বেশি আছে।
কিন্তু লোক তো 10-এর জায়গায় 200টা রয়েছে। হ্যাঁ, তার ফলে দ্য প্রবলেম ইজ যে এখানে দেয়ার ইজ আ ভেরি বিগ নেসেসিটি অফ রেগুলেশনের ভীষণ বড় প্রয়োজনীয়তা রয়েছে। ধরুন আমরা আমাদের কলেজে আপনি যদি দেখেন তাহলে আমি একটা খুব ছোট এক্সাম্পল, জানি না আপনার সাথে কতটা জড়িত, আমি তো আমাকে দর্শকদেরও বোঝাতে হবে, তাই আমি একটু তাদের মতো করে বলছি। আপনার মতন করেই বলবেন যে ধরুন আমি আমাদের কলেজের রেসপেক্টে আপনাকে বলি, কলেজে বলা হয় যে প্রত্যেকটা স্টুডেন্টকে তুমি যদি ভাবো, এবার তুমি যদি 20টা স্টুডেন্টকে নাও তাহলে প্রত্যেক 20টা স্টুডেন্ট পিছু একজন করে টিচার থাকতে হবে। 20:1 রেশিও তোমাকে মেনটেন করতে হবে। কে বলে দিয়েছে? বলে দিয়েছে রেগুলেটরি অথরিটি, গভর্নমেন্ট। সেটা গভর্নমেন্টের রেগুলেটরি অথরিটি AICTE হোক, UGC হোক, যে হোক, যে অর্গানাইজেশনের জন্য যে, বাট ইট হ্যাজ কাম ফ্রম গভর্নমেন্ট যে তোমাকে প্রত্যেক 20টা স্টুডেন্টের এগেনস্টে একজন করে টিচার রাখতেই হবে। এটা যদি তোমার বিটেক কোর্স হয়। এটা যদি নন বিটেক কোর্স হয় লাইক BCA আর BSc, তাহলে তোমাকে 25টা স্টুডেন্টের পেছনে একজন করে টিচার রাখতেই হবে, 25:1। বিদেশে কি এরকম কিছু রুল আছে? না, কিছু এরকম কোনো রুল নেই, কারণ ওখানে যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ওরা তো পায় না, ওরা পেলেই নেবে, ওদের তো কম আছে, ওরা পেলেই নেবে, ওদের যা রিকোয়ারমেন্ট হচ্ছে কম। আমরা অনেক বেশি পাই সেই হিসাবে টিচার। আমরা কি করি, অনেক সময় অনেক অর্গানাইজেশন কি করে, চেষ্টা করে ওটাকে কমাতে। আপনি যদি আমাদের IM UM গ্রুপে আসেন তাহলে আপনি দেখবেন আজকের দিনেও আমাদের 15টা স্টুডেন্টের পেছনে একটা করে টিচার আছে। মানে আমরা রেশিওটা আরো অনেক বেশি নিই, মানে রেশিওর দিক দিয়ে, হ্যাঁ, আমরা টিচারের রিকোয়ারমেন্টটা আমরা আমাদের দিক দিয়ে অনেক বেশি, যা আছে তার চেয়ে অনেক বেশি টিচার নিই। কিন্তু আপনি অনেক কলেজেই দেখবেন গিয়ে যে সেখানে টিচারের সংখ্যা অনেক কম আছে, 25:1 নেই, 30:1 নেই। সেটা আপনি মানে একটু খোঁজ করলেই আপনি দেখতে পাবেন যে পুরো কলেজে হয়তো 3-4টে টিচার দেখা যাচ্ছে, হাজার স্টুডেন্ট। সেইখানে কিন্তু রেগুলেটরি অথরিটি হ্যাজ গট আ রোল টু প্লে। রেগুলেটরি অথরিটি সেখানে কিন্তু কড়াকড়ি জায়গাটা রয়েছে, সেই নির্দেশিকাটা রয়েছে, এবং সেখানে তারা এইটা বজায় রাখে। আর আপনি এই ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট ইন্টারাকশন যেগুলো হয়, এগুলো কিন্তু খুব বেশি সরকারি নির্দেশ এতে থাকে না। এগুলো জেনারেলি দিজ আর অর্গানাইজড বাই গভর্নমেন্ট থেকে রিপ্রেজেন্টেশন কল করা হয়। দেখুন, গভর্নমেন্টের কোনো না কোনো মন্ত্রী বা কোনো না কোনো ব্যুরোক্র্যাট তারা তো আসেই এই মিটিংগুলোতে আসে, ফলে তারা তো জানেই। ধরুন আমরা যে CII এর জন্য যদি করি, সেখানেও আমি দেখেছি দিল্লিতে মানে গভর্নমেন্টের তরফ থেকে দেয়ার ওয়াজ রিপ্রেজেন্টেশন। আবার আমি কালকে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রোগ্রামে বলতে গেছিলাম, সেখানেও I saw the bureaucrat, principal secretary coming in. তারা আসে, তারা বলে, বাট তাদের কোনো হস্তক্ষেপ কিন্তু তারা এই ক্ষেত্রে ব্যাপার নেই। এই ক্ষেত্রে তারা তাদের কাছে তো একটা অঙ্ক দরকার হয় যে আমার কাছে এই রিকোয়ারমেন্ট এই ধরনের, কিন্তু আমার কাছে কর্মী আছে যারা এত ভালো। আরেকটা আপনাকে আমি উদাহরণ দেব। ধরুন ফর এক্সাম্পল, ইন্টার্নশিপের যে প্রয়োজন, এটা কি আমরা জানতাম না? আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে এডুকেশনাল অর্গানাইজেশন কি জানতো না যে ইন্টার্নশিপের দরকার আছে? আমরা তো জানতাম। Somehow or the other we refuse to do what is needed. আপনি যদি IM এর ইতিহাসে দেখেন, আজ থেকে 20 বছর আগেও আমরা রেগুলার ইন্টার্নশিপে পাঠিয়েছি। আপনি আমাদের 20 বছর আগের ডেটা বার করুন, আপনি দেখতে পাবেন স্টুডেন্টরা হ্যাভ গন ফর ইন্টার্নশিপ। আমরা তো জানি ইন্টার্নশিপের প্রয়োজন আছে, 20 বছর আগেও জানতাম। কিন্তু তাহলে আপনি যদি অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশনে যান, ইনস্টিটিউটে যান, আপনি কেন দেখতে পাবেন যে স্টুডেন্টরা ইন্টার্নশিপে যায়নি বা আজও যায় না, যেখানে গভর্নমেন্টের নির্দেশিকা এসে গেছে যে ইন্টার্নশিপ ইজ ম্যান্ডেটরি? দেখুন, যতদিন না পর্যন্ত গভর্নমেন্ট মেড ইট ম্যান্ডেটরি, গভর্নমেন্ট ম্যান্ডেটরি করলো যে ইন্টার্নশিপ তোমাকে করতে হবে। আজ থেকে ধরুন কত বছর আগে, মিস্টার রাজা সরকার বলতে হবে, 5-10 বছর আগে ইন্টার্নশিপটা কতদিন আগে ম্যান্ডেটরি হলো? 5-6 বছর আগে। 5-6 বছর আগে ইন্টার্নশিপ, এটা 5-6 বছর আগে, মানে গভর্নমেন্ট মেড ইট ম্যান্ডেটরি যে 5-6 বছর আগে যে বছরে মিনিমাম ধরুন 3টে বা 4টে ইন্টার্নশিপ রাখতে হবে। তোমাকে বছরে তোমার এই টোটাল কোর্সে 4টে ইন্টার্নশিপ করতে হবে, এটা ম্যান্ডেটরি কোন। এখন আপনি দেখবেন সব কলেজ ইন্টার্নশিপে পাঠাচ্ছে। তার মানে কলেজরা কিন্তু জানে যে ইন্টার্নশিপে পাঠানো দরকার এবং তার রিকোয়ারমেন্ট আছে, কিন্তু somehow or the other we refuse to do what is needed and we want to go in the way যেরকম চলছে সেরকম চলুক। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। আমাদের ধরে নিতে হবে, আমাদের কিন্তু সবসময় মানতে হবে যে যেটা দরকার সেটা করার প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমরা অনেক সময় সেটাকে
অ্যাভয়েড করে যাই। গভর্নমেন্ট হ্যাজ মেড ইট ম্যান্ডেটরি, তাই আমি করি। আমি আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিতে পারি, যে ফর এক্সাম্পল আমি দেখলাম যে কিছু টিচার, মানে আমার হঠাৎ কোথায় এলো যে কিছু টিচার খুব প্রাউডলি একটা জায়গায় লিখেছে যে আমার স্টুডেন্টরা এই রিসার্চ পেপারটা পাবলিশ করেছে, তাদের প্রজেক্ট থেকে এই রিসার্চ পেপারটা পাবলিশ করেছে। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, বাহ, এটা তো দারুণ ব্যাপার, খুব ভালো করেছো, স্টুডেন্টরা রিসার্চ পেপারটা পাবলিশ করেছে, এটা খুবই খুশির ব্যাপার, সব স্টুডেন্টের করা উচিত। আমরা আমাদের অর্গানাইজেশনে ম্যান্ডেটরি করেছি যে সব স্টুডেন্টরা যেন রিসার্চ পেপার পাবলিশ করে, তার উপর তাদের মার্কস রেখেছি, যাতে তারা শেখে। তা আমি তাকে লিখলাম, একজন উত্তরে আমাকে তাতে বলল যে হ্যাঁ, এটা আসলে আমাদের ন্যাকের র্যাঙ্কিং বা NIRF এর র্যাঙ্কিং, ওনার র্যাঙ্কিং বললো, সেই র্যাঙ্কিংয়ে আমাদের 5 মার্কস আছে এটার উপরে। মানে আমি একটু অবাক হয়ে তাকে লিখলাম যে হ্যাঁ সেটা আছে, কিন্তু সেটা বড় কথা নয়, স্টুডেন্টরা যে ওটা করলো, পাবলিশ করলো, করে শিখতে পারলো, এটা বড় কথা। মানে লেট আস কনসিডার দ্যাট স্টুডেন্টস আর আওয়ার স্টেক হোল্ডার্স। দেখুন, ন্যাক আর NIRF আছে, এগুলো গভর্নমেন্টের র্যাঙ্কিংস। Like they are the stakeholders, students are bigger stakeholders. Colleges will have to understand that. দেখুন, আমরা সব সময় যখনই কোনো মিটিং করি, আমরা রোজ সকালে IMEM গ্রুপের টোটাল বড় মিটিং করি, আমরা সব সময় এই জিনিসটা সবার মধ্যে বলার চেষ্টা করি যে স্টুডেন্টস আর আওয়ার বিগেস্ট স্টেক হোল্ডার্স। কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ কলেজেই they don't consider that students are even stakeholders. অদ্ভুত ব্যাপার। স্টুডেন্ট শুড বি 90% স্টেক হোল্ডার্স, রেস্ট 10% তোমার রিসার্চ হতে পারে, প্লেসমেন্ট, রিসার্চ অ্যান্ড আদার থিংস হতে পারে, বাট প্লেসমেন্ট অফ স্টুডেন্টস শুড বি 90% অফ দ্য স্টেক। প্লেসমেন্ট মানে শুধু কিন্তু কর্পোরেট প্লেসমেন্ট না, সে সরকারি চাকরিতে যেতে পারে, এন্টারপ্রেনিয়ারশিপ হতে পারে, জব গিভার হতে পারে, বাট 90% স্টেক ইজ দ্যাট। সেইভাবে তোমাকে তোমার সিলেবাস ডিজাইন করতে হবে, সেইভাবে তোমার পলিসিস ডিজাইন করতে হবে, যাতে স্টুডেন্টরা গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিট। কিন্তু আমরা সেটা ভাবি না, আমরা ভাবি যে আদার থিংস আর স্টেক হোল্ডার, ন্যাক র্যাঙ্কিংস, NIRF র্যাঙ্কিংস, এগুলো তো নিশ্চয়ই, কিন্তু মেন ইজ স্টুডেন্টস। আজকে ন্যাক আর NIRF 5 নম্বর আছে বলে তখন স্টুডেন্টরা রিসার্চ পেপার পাবলিশ করতে শুরু করলো। সেটা কেন হবে? স্টুডেন্টরা রিসার্চ পেপার পাবলিশ করলে তবেই তো তারা রিসার্চ পেপার কী করে লিখতে হয় শিখবে, তবেই তো তারা ভবিষ্যতে হায়ার অর্গানাইজেশনসে পড়তে যেতে পারবে। প্লিজ কনসিডার, লেট আস কনসিডার দ্যাট স্টুডেন্টস আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স, এবং সেই অনুযায়ী লেট আস ডু আওয়ার টেক আওয়ার রেসপন্সিবিলিটিস। যাই হোক, আমি এটাকে রিলেট করলে, আপনি বললেন না গভর্নমেন্টের নির্দেশিকা, গভর্নমেন্টের নির্দেশিকা না থাকলে সামহাও আমরা করি না। মানে সিট বেল্ট আমরা গাড়িতে এই কারণে পড়ি যে না পড়লে পুলিশ আমাকে ধরে নেবে, সেটা সিট বেল্ট পরার কারণ নয়। সিট বেল্ট পরার কারণ হচ্ছে যে ওটা যদি আপনি না পড়েন তাহলে আপনার দেয়ার ইজ এ চান্স অফ ইউর লাইফ রিস্ক, আপনার লাইফ রিস্ক আছে। কিন্তু সামহাও আমরা অন্যভাবে ভাবি, আমরা ভাবি যে যতক্ষণ না দেয়ার ইজ এ স্টিক উই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, লেট আস ট্রাই টু ডু দ্য ওয়ার্ক ফর দ্য ক্যারেট। আমরা অর্গানাইজেশন, যাই হোক, আমি IMEM গ্রুপ থেকে এটা জোর গলায় বলতে পারি যে আমরা যেটা করি আমরা স্টুডেন্টদের জন্য করি, এবং আমি এবং আমাদের পুরো অর্গানাইজেশনের প্রত্যেকে এটা বিলিভ করে যে একটা স্টুডেন্টও যেন আমাদের অর্গানাইজেশন থেকে অসফল হয়ে না বেরোয়। যদি বেরোয় সেটা আমাদের সফলতার অভাব, আমাদের সাফল্যের অভাব। আমি শুনলাম ওনার কথা, কিন্তু একটা জায়গাতেই আমি কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু একটা জায়গাতেই খুব ইন্টারেস্টিং মনে হলো যে আমি আমার অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর চ্যাটার্জিকে যে প্রশ্নটা করেছি, উনি নিজেকে সরিয়ে নিয়ে বাকি কথাগুলো বললেন। অর্থাৎ না আমি কেউ না গোছের একটা ব্যাপার করে যে সিস্টেমটা কি উনি বোঝালেন। ওনাকে ধরবো এই ব্যাপারে, কারণ আমি থরলি ওনার ফেসবুকটাকে ঘাঁটি, মানে মুখস্থ আমার, যে কবে কোথায় কি করছেন না করছেন। আপনাদের বলবো সেই গল্প, শুনলে আপনারা স্তম্ভিত হবেন। কিন্তু তার আগে রাজাকে একটু ধরা দরকার। মিস্টার সরকার, এই যে প্রফেসর চ্যাটার্জি যেই কথাগুলো বললেন, এটার সঙ্গে আপনি একেবারে ডাইরেক্টলি রিলেটেড। যে এই যে কর্পোরেট হাউস, তাদের মাঝখানে গিয়ে উপস্থিত হওয়া, তাদের মাঝখানে তো উনি যাচ্ছেন না, ওনাকে তো নেমন্তন্ন করেছেন করে যাচ্ছে যে আপনি আসুন, সেই জায়গাটা উনি করতে পেরেছেন। তো অবশ্যই যে প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি ইজ দ্য ফিগার, তাকে আমাদের এই মিটিং এ দরকার। নট নেসেসারি কি বিশ্বজয় চ্যাটার্জির ছাত্রছাত্রী কি হবে সেটা পরের কথা, আগে তো ওনাকে দরকার। একদম উনি বিনয়ের সঙ্গে সেটা এড়িয়ে গেলেন। ধরবো আমি আবার ওনাকে। উনি যখন স্যার যখন স্টেজে কোনো কিছু বলেন, যে এনি টপিক, তখন মানে পিন ড্রপ সাইলেন্ট থাকে পুরো অডিটোরিয়ামে। আর যখন স্যারের যখন স্পিচ শেষ হয়ে যায়, ইভেন সবাই স্যারকে
মানে ধরে স্যার এটা আমাকে একটু বলে দিন, এটা আমাকে একটু বলে দিন, এটা এটা আপনি যে college-এ? বললেন না, নট ইন কলেজ, কর্পোরেট হাউসে বা ধরুন সিআইয়ের মিটিংয়ে গেলেন বা ন্যাসকমের মিটিংয়ে গেলেন। আপনার অভিজ্ঞতা আছে এই ব্যাপারে? আমরা প্রত্যেকটাতেই যে মোরালেস যাই, সেটা প্রত্যেকটাতেই বলুন, দেখি আমার আমরা। দর্শককে বলুন একটু। হ্যাঁ ধরুন আমরা ধরুন সিআইয়ের ইভেন্ট বলুন বা ন্যাসকমের ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্টেই মোরালেস স্যারকে ডাকা হয় অ্যাজ আ কিনোট স্পিকার। স্যার ওখানে গিয়ে বিভিন্ন এআই রিলেটেড টপিক হোক বা নন টেকনিক্যাল টপিক হোক বা ধরুন ফিনান্স রিলেটেড টপিকও অনেক সময় স্যারকে বলতে শুনেছি। এবং এইটুকু বলতে পারি, স্যার যখন মানে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল যে টপিকই বলুক না কেন, যখন তিনি সেটা বলেন পুরো হলে তখন পিন ড্রপ সাইলেন্স চলে। এবং স্যারের যখন স্পিচ শেষ হয়ে যায় এবং সে যে যত বড়ই পোস্ট হোল্ড করুক না কেন, সে স্যারের কাছে আসে এবং তার কোয়ারিগুলো স্যারকে জিজ্ঞেস করে, এবং তখন মনে হয় সে যেন স্যারের স্টুডেন্ট। যিনি স্পিকার ছিলেন হি ওয়াজ ফ্রম ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রি থেকে উনি আরও অনেক কলেজের কিন্তু সেখানে স্পিকার্স ছিল, আরও 2-3টে কলেজের স্পিকার্সরা সেখানে ছিল। তাদের মধ্যে একজন মানে ইন্ডাস্ট্রির একজন কিন্তু হঠাৎ করে পয়েন্ট করলেন যে আমরা IMUM, আমাকে দেখি IMUM গ্রুপের স্টুডেন্টদের আমরা নিই, আমরা IIT স্টুডেন্টদের নিই, আমরা IIST স্টুডেন্ট মানে বেসু যে পি কলেজ শিবপুর আগে ছিল, IIST স্টুডেন্টদের আমরা রিক্রুট করি, IIT স্টুডেন্টদের রিক্রুট করি, আর আমরা কিন্তু IMUM স্টুডেন্টদের নিই। একদম সরাসরি সবার সামনে বললেন, এবং তারা কিন্তু খুব ভালো করে। তবে এই কথাটা তো বলছে। হ্যাঁ, এই যে ওরা বলছে, তার মানে IMUM গ্রুপের যে একটা ভালো সুনাম রয়েছে, সেই সুনামটার জন্য আমার সুবিধা হয় বা আমার অ্যাকসেপ্টেন্স লেভেলটা অনেক বেড়ে যায়। যেই মুহূর্তে আমি IMUM গ্রুপে বিলং করি না বা করব না, যদি না করি, তাহলে কিন্তু সেই জায়গাটা আর থাকে না। এইটা কিন্তু সবার আগে বুঝতে হবে। আর হ্যাঁ, এটা আমার পক্ষে বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আমাকে নিয়ে যায় কর্পোরেট হাউসে যারা থাকে বা যেসব প্রোগ্রাম হয়, সেসব প্রোগ্রামে খুব ভালো ভালো স্পিকার্সরা থাকে, তাদের থেকে আমিও অনেক কিছু শিখতে পারি। এবং এটাই তো দরকার, মানে একটা ইন্টারাকশন, সফল ইন্টারাকশন। যেমন আগের দিন আমরা একটা কর্পোরেট হাউসে একটা ইন্টারাকশন ছিল যে 2047 ইন্ডিয়া উইল বিকাম বিকশিত ভারত, সে তো কথাই আছে। হোয়াট স্টপস আস। ও আচ্ছা, লাস্ট পয়েন্ট, হোয়াট স্টপস আস, মানে ভালো কথা তো সবাই বলতে পারে, কিন্তু লেট আস ডিসকাস যে কোন জায়গায় গিয়ে আমরা আটকে যেতে পারি। এটা নিয়ে ইন্ডাস্ট্রির সাথে ইনস্টিটিউটের বা আটকে যেতে পারি অনেক রকম কিন্তু এই হচ্ছিল, যেখানে একটা বড় পয়েন্ট ছিল যে আমাদের স্টুডেন্টরা দে ডোন্ট কেয়ার ফর দেয়ার রেপুটেশন ইন দ্য ইন্ডাস্ট্রি বা দেয়ার রেসপন্সিবিলিটিস টু দ্য ইন্ডাস্ট্রি। আমাদের দেশে স্টুডেন্টরা আজকে একটা একটা ইন্ডাস্ট্রিতে চাকরি পেল, ঢুকলো, তো ঢুকে 6 মাসের মধ্যে বলা নেই কওয়া নেই গায়েব হয়ে গেল, অ্যাবসকন্ডিং, তার আর টিকিটিও খুঁজে পাওয়া গেল না। এরকম জিনিস কিন্তু ইন্ডিয়ায় অনেক দেখা যায়। ফলে আপনি যদি ইন্ডাস্ট্রির রেসপেক্টে আসেন, দিস ইজ আ ফ্যাক্টর দে ওয়ার সেইং উইচ স্টপস আস, উইচ উই উইল হ্যাভ টু টেক কেয়ার। ওদের বক্তব্য হচ্ছে তোমরা অ্যাজ অ্যান ইনস্টিটিউট এটা দেখো যে কোনো স্টুডেন্টের, সব ইনস্টিটিউটকে বলা হচ্ছে যে তোমরা এই ইনস্টিটিউটস দেখো যে এরকম জিনিস যেন না হয়, আমাদের স্টুডেন্টরা যেন অ্যাবসকন্ডিং না হয়ে যায়। আবার আমরা উল্টে কি বলি, আমরা ইনস্টিটিউট তখন ইন্ডাস্ট্রিদের বলি যে দেখুন এটা হবে না, provided you provide a healthy environment and a proper salary. যদি তুমি একটা প্রথম বলো যে প্রথম 3 মাস তোমাকে 10,000 টাকা দেবো, 3 মাস পর থেকে তোমাকে আমি 30,000 টাকা দেবো, তারপর 6 মাস পর থেকে তোমাকে আমি 1 লাখ টাকা দেবো, বা 1 বছর পর থেকে 1 লাখ টাকা দেবো, তা 1 বছর সে ছেলেটা দিল্লিতে গিয়ে থাকবে কি করে? তার বাবা মা তো 4 বছরের হয়তো একটা লোন নিয়ে তাকে পড়িয়েছে। 1 বছর সে দিল্লিতে বা ব্যাঙ্গালোরে সে কি করে গিয়ে থাকবে? থাকার জায়গাটা কোথায় হবে? 10,000 টাকা বা 30,000 টাকায়। এইটা আবার আমরা তাদেরকে বলি। এইরকম মানে আমরা যে ইন্টারাকশনটা করি, এই ইন্টারাকশনটা গোজ ফর দ্য গুড অ্যান্ড উই অলওয়েজ কিপ স্টুডেন্টস ফার্স্ট, মানে স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কথা বলি। ফলে ইউএম এর প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি বলুন বা তাদের সংস্থার প্রতিনিধিরা বলুন, যেভাবে অনেক মহলের সঙ্গে ইন্টারাকশন করছেন, শুধু সেখানেই নয়, তারা প্রয়োজনের জায়গা থেকে কিন্তু আরো অনেক ওপরে যাচ্ছেন। কিন্তু আজকের মতো বিদায় নিতেই হচ্ছে। আমাদের দেখা হবে সামনের শনিবার দিন, অ্যাজ ইউজুয়াল, অলওয়েজ ইউএম উইথ সিটিভেন। নমস্কার।